ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞানে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। গ্রুপে একের আয়তে দিয়েছে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3 আর আণবিক ভর হচ্ছে ক্যালসিয়াম হলো 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে মানে একটা পারমাণবিক ভর হচ্ছে 16, মানে অক্সিজেনের একটি পারমাণবিক ভর, তো এখানে তিনটে আছে তাই জন্য 3 গুণ 16 48। তাহলে মোট আণবিক ভর 40 যোগ 12 যোগ 48 মানে 100 গ্রাম পার মোল। তার মানে 100 মিলিগ্রাম সমান 0.1 গ্রাম। তাহলে মোল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ভর, তো 0.1 বাই 100 তো 0.001 মোল। তাহলে 1 মোল CaCO3 সমান হচ্ছে 6.022 × 10⁻23 অণু। তাহলে 0.001 মোল CaCO3 মানে 6.022 × 10⁻20 অণু। এবার প্রতিটা ক্যালসিয়াম কার্বনেট অণুতে 3টি অক্সিজেন পরমাণু আছে, তাই মোট অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে 3 × 6.022 × 10⁻20। তাই বি এর দাগের অ্যান্সারটা হবে না বি না সি, এই ডি, সরি ডি এর দাগের অ্যান্সারটা হবে। আচ্ছা, দুইতে দিয়েছে প্রদত্ত কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে 18 গ্রাম জল, 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম CO2 আর 18 গ্রাম মিথেন আছে। তাহলে H2O এর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম মানে 1 মোল, অক্সিজেনের মানে হচ্ছে 32 গ্রাম পার মোল, মানে 18 গ্রাম মানে হচ্ছে 18/32 0.56 মোল, CO2 মানে হচ্ছে 44 গ্রাম পার মোল, তাহলে 18 গ্রাম মানে তোমার মানে 44 গ্রামে আর কি 1 মোল, তাহলে 18 গ্রামে কত মোল। এটা হচ্ছে 32 গ্রামে 1 মোল, তাহলে 18 গ্রামে কত মোল। 32 কেন, মানে একটা অক্সিজেন মানে 16, তো এখানে দুটো আছে তাই 16 দুগুণে 32, তাহলে 32 গ্রামে হচ্ছে 1 মোল, তাহলে 18 গ্রামে কত মোল, এটা মোলে নিয়ে যাওয়া হচ্ছে ঐকিক নিয়মে। তাহলে 44 গ্রামে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, তাহলে 44 গ্রামে 1 মোল, তাহলে 18 গ্রামে 18/44 0.41 অ্যাপ্রক্সিমেটলি এত মোল। মিথেনে হচ্ছে মিথেন মানে কার্বন হলো 12 আর হাইড্রোজেন 1, 4 একে 4 আর 12 হচ্ছে 16, 16 গ্রামে 1 মোল হলে 18 গ্রামে 18/16, তো অ্যাপ্রক্সিমেটলি 1.125 মোল। তাহলে সব থেকে বেশি কার হচ্ছে মিথেনে, সেই জন্য হবে এই অ্যান্সারটা। দিয়ে তিনেতে বলেছে কানায় কানায় জলপূর্ণ একটা পাত্রে একটা কাঠের ব্লক ও নিরেট সীসার বল রাখা হলো। সীসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের উপরে রাখলে পাত্রের জলের তল বৃদ্ধি পাবে আর কিছু জল পাত্র থেকে উপচে পড়বে। 4 বলেছে একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলে এর মধ্যে দিয়ে তরলের প্রবাহের হার 4 গুণ হবে। 5 দিয়েছে যে মৌলটি আম্লিক, ক্ষারীয় এবং উভধর্মীয় অক্সাইড তৈরি করে সেটা হচ্ছে লেড। 6 দিয়েছে উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না, ওজন মাত্রিক শতাংশ। 7 দিয়েছে ত্রিক্ষারীয় অ্যাসিড হচ্ছে H3PO4। 8 বলেছে 4 কেজি আর 5 কেজি ভরে দুটো বস্তুর ভরবেগ সমান, গতিশক্তির অনুপাত হবে 5:4। গ্রুপ বিতে আসি। 2 এর আইতে বলেছে মোলার ভরের প্রচলিত একটি একক লেখো গ্রাম পার মোল। 2 এ বলেছে একটা তার সর্বাধিক 25 কেজি ওজন সহ্য করতে পারে, তারটি দৈর্ঘ্য অর্ধেক করলে এর থেকে সর্বাধিক কত ওজন ঝোলানো যাবে। তো লিখবে যে তারের সর্বাধিক ওজনের বহনের ক্ষমতা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদানের প্রকৃতির উপরে নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে নয়। তো সেই জন্য ওটা 25 গ্রামই, এই 25 কেজি সর্বাধিক 25 কেজি ওজন ঝোলানো যাবে। অথবা বলেছে পীড়ন ও চাপের মধ্যে একটি পার্থক্য লেখো। তো পীড়ন ও চাপের মধ্যে পার্থক্য হচ্ছে যে পীড়ন হচ্ছে কোন এক এটা কোনো বস্তুর অভ্যন্তরের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল যা বিকৃতি সৃষ্টি করে। আর চাপ হচ্ছে এটি শুধুমাত্র তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি একটি স্কেলার রাশি যা তরল বা গ্যাস দ্বারা পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। তিনি বলেছে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কোন কাকে মানক হিসাবে ব্যবহার করা হয়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলকে মানক হিসাবে ধরা হয়। 4 বলেছে টর ও মিলিবারের মধ্যে সম্পর্ক লেখো। 1 টর সমান হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1.33 মিলিবার। 5 বলেছে কোলয়েড দ্রবণে দশার সংখ্যা কয়টি, 2টি। অথবা NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। আচ্ছা, এখানে অনেকটা দ্রাব্যতা লেখা আছে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, গ্লোবাল লবণ। তো আমাদের সোডিয়াম ক্লোরাইড চেয়েছে, তো এইটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এই যে এইটা
এই রেখাটা শুধু আঁকবে, এটা দ্রাব্যতা, এটা দ্রাব্য উষ্ণতা, আর এইটা শুধু আঁকবে। এটা হচ্ছে তোমার গ্লোবাল লবণ, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই গ্রিনটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো এইটা শুধু হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, ইয়েলোটা। এটা লাল, এটা সবুজ, এটা হচ্ছে বেগুনি। তো ইয়েলো যেটা ওইটাই শুধু দেবে। 6তে দিয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটি অ্যাসিড? তো লিখবে যে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড নয়, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাই একে ক্ষার বলা হয়। যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, সেই জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড নয়। 7 দিয়েছে 1 গ্রাম সেন্টিমিটার সমান কত আর্গ? এই যে 1 গ্রাম সেন্টিমিটার সমান কত আর্গ? 981 আর্গ পার সেকেন্ড। অথবাতে আছে সত্য বা মিথ্যা লেখো, বস্তুর শক্তি ছাড়া ভরবেগ থাকে না, মিথ্যা। আচ্ছা, গ্রুপ সি তে আসে। 3 আয়তে দিয়েছে 220 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21 টি অণু অপসারণ করলে CO2 এর কত মোল অবশিষ্ট থাকবে? তাহলে CO2 মানে কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2, এর মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। তাহলে 220 মিলিগ্রাম মানে হচ্ছে 0.220 গ্রাম। তাহলে মোল সমান হচ্ছে ভর বাই মোলার ভর। তো 0.220 বাই 44 মানে 0.005 মোল। এবার অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 অণু পার মোল। তাহলে 10⁻21 টি অণুর মোল সংখ্যা হবে 10⁻21 বাই 6.023 ইন্টু 10⁻23 মানে যেটা 0.00166 মোল। তাহলে অবশিষ্ট কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা প্রারম্ভিক মোল থেকে অপসারণ করা মোল বাদ দেবে। তো বাদ দিলে হচ্ছে 0.00334 মোল। দুইতে দিয়েছে সান্দ্রতাঙ্কের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটা লিখবে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কয়ার বা পয়েস, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে এনএস m⁻⁻2 বা ডেকা পয়েস বা পাস্কাল পার সেকেন্ড। তাহলে 1 এনএস m⁻⁻2 বা 1 ডেকা পয়েস সমান 10 পয়েস। এই এখান থেকে এতটা লিখে দেবে। অথবাতে বলেছে নিউটনীয় তরল আর অনিউটনীয় তরল বলতে কি বোঝো? লিখবে যে সান্দ্র তরলের ধারারেখ প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র বলা হয়, মানে যে তরলের সান্দ্রতাঙ্ক যেটা, তো সান্দ্র তরলের ধারারেখ প্রবাহ সংক্রান্ত বলছে যেসব তরল সান্দ্র তরলের ধারারেখ প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র মেনে চলে তাদের নিউটনীয় তরল বলে, আর যেসব তরল মানে না তাদের অনিউটনীয় তরল বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে নিউটনীয় তরল কাকে বলে লিখবে যে সমস্ত তরল সান্দ্র তরলের ধারারেখ প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে নিউটনীয় তরল বলে। যেমন উদাহরণ হিসাবে দেবে জল বা তেল। আর অনিউটনীয় তরল হচ্ছে যেসব তরল সান্দ্র তরলের ধারারেখ প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র মেনে চলে না তাদেরকে অনিউটনীয় তরল বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে দেবে টুথপেস্ট। টুথপেস্ট, কাদা বা রক্ত, এরকম হচ্ছে এটা হচ্ছে অনিউটনীয় তরল। আর নিউটনীয় তরলের উদাহরণ হিসাবে দেবে জল, বায়ু, সাধারণ তেল। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন দিয়েছে গ্রুপ সি 3 নম্বর প্রশ্ন বলেছে বীজ কেলাস বলতে কি বোঝায়? লিখবে যে কোনো কোনো কেলাসন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও সম্পৃক্ত উষ্ণ দ্রবণ থেকে কোনরূপ কেলাস উৎপন্ন হয় না, কারণ এক্ষেত্রে দ্রবণটি অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়। যেহেতু অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী, সেই জন্য ওই দ্রবণে বিশুদ্ধ কেলাসের ছোট ছোট কণা যোগ করলে কেলাসন শুরু হয়। এই কেলাসন প্রক্রিয়াকে সিডিং, আর যে ছোট ছোট বিশুদ্ধ কেলাস যোগ করা হয় তাকে বীজ কেলাস বলে।
অথবা আছে একটি সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে অসম্পৃক্ত করবে। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায় হচ্ছে স্থির উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে দ্রবণটি ওই উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 2 হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে যেসব দ্রাবের দ্রাব্যতা বাড়ে তাদের সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 3 হচ্ছে উষ্ণতা হ্রাসে যেসব দ্রাবের দ্রাব্যতা বাড়ে তাদের সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে নিম্নতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। 4 দিয়েছে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা হয়। এই যে সিক্ত পরীক্ষার সাহায্যে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। একটি পরীক্ষার নলে 1-2 মিলিমিটার লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ, সাদা বাড়ি অদক্ষেপ উৎপন্ন হলো যা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য। সিদ্ধান্তর বিক্রিয়া হচ্ছে সাদা অদক্ষেপ দেখে সালফিউরিককে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়। সাদা অদক্ষেপটি হচ্ছে বেরিয়াম সালফেট আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 5 দিয়েছে স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কোনটির মান ঋণাত্মক হতে পারে, ব্যাখ্যা দাও। তো লিখবে যে স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে কোনটির মান ঋণাত্মক হতে পারে। তো স্থিতিশক্তির মান ঋণাত্মক হতে পারে। একটি বস্তুর ভর m, বেগ v হলে বস্তুটির গতিশক্তি 1/2 mv²। এখন ভর m কখনো ঋণাত্মক হয় না এবং বেগের বর্গ v² সর্বদা ধনাত্মক হয়। সুতরাং বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, সর্বদা ধনাত্মক হয়। অথবাতে বলেছে কোন কোন ক্ষেত্রে একটি বলের দ্বারা কৃতকার্যের মান 0 হয়। বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না। এই বলকে কার্যহীন বল বলে। অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ 0 হয়। যেমন হচ্ছে কোনো বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন প্রযুক্ত অভিকেন্দ্র বলে ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে, কিন্তু বস্তুর সরণ বৃত্তাকার পথে স্পর্শক বরাবর হয়। ক্ষেত্রে বল ও সরণের অভিমুখ পরস্পর লম্বা হওয়ায় কৃতকার্য 0 হয়। আর 2 হচ্ছে একটা বস্তুকে যদি মসৃণ অনুভূমিক তলে টেনে নিয়ে যাওয়া হয় তাহলে নিম্নমুখী অভিকর্ষ বল আর বস্তুর সরণ পরস্পর লম্ব দিকে হয়, ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো কাজ করে না। সরল দোলকের সুতোয় টান সর্বদা পিণ্ডের সরণের অভিমুখের লম্ব দিকে হয়, তাই এই টান দ্বারা কৃতকার্য সর্বদা 0 হয়। এবারে গ্রুপ ডি তে আসি। গ্রুপ ডির 4 আইতে বলেছে মোলার আয়তন কাকে বলে আর এক অ্যাটমিক মাস ইউনিটের মান কত। এটা অভিনব থেকেই দিচ্ছি, অভিনবের 85 আর 82 পাতায় আছে। মোলার আয়তন, এই যে মোলার আয়তন কাকে বলে, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে উক্ত চাপ ও তাপমাত্রায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয়ে থাকে। যে কোনো গ্যাসীয় পদার্থের এসটিপিতে বা এনটিপিতে মোলার আয়তন সর্বদা 22.4 লিটার হয়। আর ওর সাথে যেটা দিয়েছে যে এক অ্যাটমিক মাস ইউনিট মান কত। যে এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 ইন্টু 10⁻⁻21 গ্রাম। অথবা এখানে একটা অঙ্ক দিয়েছে, বলেছে এতে বলেছে 27 গ্রাম জল মানে কত গ্রাম অণু জল। তো জলের আণবিক সংকেত হচ্ছে H2O, তাহলে মোট আণবিক ভর 2 গুণ 1 যোগ 16 18 গ্রাম পার মোল, মানে 18 গ্রাম। তাহলে গ্রাম অণু সংখ্যা হবে জলের ভর বাই আণবিক ভর। তো এখানে জলের ভর হচ্ছে 27 গ্রাম আর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম পার মোল, তার মানে 1 গ্রাম অণু। এটা একটা হলো। তাহলে 27 গ্রাম জল সমান হচ্ছে 1 গ্রাম অণু জল। 2 দিয়েছে 6.2 গ্রাম ফসফরাস মানে কত গ্রাম পরমাণু ফসফরাস। তাহলে ফসফরাসের সংকেত হচ্ছে পি, তাহলে ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31 গ্রাম পার মোল। তাহলে পরমাণুর সংখ্যা ফসফরাসের ভর বাই পারমাণবিক ভর 6.2 গ্রাম বাই 31 গ্রাম পার মোল, মানে 0.2 গ্রাম পরমাণু। তারপরে রয়েছে সিতে আছে 1.7 গ্রাম অ্যামোনিয়া মানে কত মোল অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার সংকেত NH3, তাহলে আণবিক ভর হচ্ছে N হলো 14 আর হাইড্রোজেন 1, 3 গুণ 1 তো 17। তাহলে মোল সংখ্যা অ্যামোনিয়ার ভর বাই আণবিক ভর তো 1.7 গ্রাম
প্রায় 17 গ্রাম পার মোল, মানে 0.1 মোল অ্যামোনিয়া। আচ্ছা, 2 নম্বরের আয়তে দিয়েছে একটা তুলাদণ্ডে দুই বাহু থেকে ঝোলানো দুটি বস্তু জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে সমান। একটা বস্তুর ভর 32 গ্রাম আর ঘনত্ব 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অন্যটির ঘনত্ব 5 গ্রাম সেন্টিমিটার কিউব হলে সেটির ভর কত? তাহলে প্রথম বস্তুর ভর m1 হচ্ছে 32 গ্রাম আর ঘনত্ব p1 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্বিতীয় বস্তুর ঘনত্ব p2 5 গ্রাম আর m2 আমাদের ভর m2 আমাদের বার করতে হবে। জলের ঘনত্ব এই যে pw মানে জলের ঘনত্ব, এটা ওয়াটার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো যেহেতু বস্তু দুটি জলে নিমজ্জিত থাকে তখন তাদের কার্যকর ওজন হবে তাদের প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল। তুলাদণ্ডের ভারসাম্য রক্ষার জন্য দুটি বস্তুর কার্যকর ওজন সমান হতে হবে। তাহলে প্রথম বস্তুর কার্যকর ওজন হচ্ছে প্রকৃত ওজন W1 সমান m1 গ্রাম, আয়তন V1 সমান m1 বাই P1 মানে 32 বাই 8 4 সেন্টিমিটার কিউব 4 সেন্টিমিটার কিউব। প্লবতা বল FB1 V1 ইন্টু PW ইন্টু G, তার মানে 4.1 গ্রাম মানে 4 গ্রাম ইন্টু এটা 4 ইন্টু 1 গ্রাম মানে 4 গ্রাম। কার্যকর ওজন 32 বিয়োগ 4 মানে 28 গ্রাম। দ্বিতীয় বস্তুর কার্যকর ওজন W2 M2G, আয়তন V2 M2 বাই P2, তো M2 আমরা জানি না, M2 বাই 5। প্লবতা বল FB2 হচ্ছে V2 ইন্টু PW ইন্টু G, তো M2 বাই 5 ইন্টু 1G, তো M2G বাই 5। কার্যকর ওজন M2G মাইনাস M2G বাই 5, তার মানে 4M2G বাই 5। তাহলে ভারসাম্য শর্ত 28 গ্রাম সমান 4M2G বাই 5, তো সেখান থেকে M2 সমান হচ্ছে 35 গ্রাম। তাহলে দ্বিতীয় বস্তুর ভর হবে 35 গ্রাম। বিতে দিয়েছে শক্তি সংরক্ষণ নীতির উপর নির্ভর করে বার্নৌলি নীতি সমীকরণটি লেখো। এই যে বার্নৌলির উপপাদ্য হচ্ছে আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহ হলে ওই তরলের বিভিন্ন অংশে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপশক্তির সম্পর্ক নির্ণয়ের জন্য ফরাসি গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি একটি উপপাদ্য প্রতিষ্ঠা করেন, যেটা বার্নৌলি উপপাদ্য নামে পরিচিত। তো উপপাদ্যটা হচ্ছে অসংনম্য এবং অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখা যে কোনো বিন্দুতে একক আয়তন তরলের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপশক্তি সমান ধ্রুবক। তো গাণিতিক রূপ হচ্ছে উপপাদ্য অনুসারে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখা যে কোনো বিন্দুতে একক আয়তন তরলের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপশক্তি ধ্রুবক, বা 1/du² প্লাস dgh প্লাস p সমান ধ্রুবক। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে 1/2 du² dgh এবং p যথাক্রমে কোনো বিন্দুতে একক আয়তনে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপশক্তি। তিনের এতে বলেছে 12.5% NaCl দ্রবণের শক্তিমাত্রা G পার লিটার মানে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তো এইটা করে দিবে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে দ্রবণের গাঢ়ত্ব বা শতকরা মাত্রা 12.5%। তাহলে 100 ml দ্রবণে দ্রবীভূত NaCl এর পরিমাণ 12.5 গ্রাম। তাহলে 1000 হবে 12.5 ইন্টু 1000/100, তো 125 গ্রাম পার লিটার হবে দ্রবণের মাত্রা। আচ্ছা, বিতে বলেছে এখানে একটা অথবাতে বাদ গেল। আচ্ছা, এখানে অথবাতে বলেছে, অথবা এতে বলেছে 16 সেন্টিমিটার ব্যাসের মূল পাইপের সঙ্গে পিটট নল যুক্ত করা আছে। ওই যন্ত্রে দুটি নল জলস্তম্ভের পার্থক্য 10 সেন্টিমিটার দেখা গেল। মূল পাইপ দিয়ে জল প্রবাহের বেগ আর প্রতি সেকেন্ডে জল প্রবাহের আয়তন নির্ণয় করো। আর বিতে দিয়েছে ধারারেখ প্রবাহ বলতে কি বোঝায়। আচ্ছা, পিটট নল দ্বারা প্রবাহের বেগ v সমান √2gh। এখানে h হচ্ছে জলস্তম্ভের উচ্চতা পার্থক্য 10 সেন্টিমিটার, g মহাকর্ষজ ত্বরণ 981 সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার। তাহলে v সমান হবে 140 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে প্রবাহের বেগ। পাইপের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ তাহলে 8 16/2, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল A হবে পাই r স্কয়ার, তো 64 পাই সেন্টিমিটার স্কয়ার। এবার প্রতি সেকেন্ডে জলপ্রবাহের আয়তন, প্রবাহের বেগ ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো পাই সমান 3.1416 ধরে নিলে তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 28.15 লিটার পার সেকেন্ড হবে তোমার জলপ্রবাহের প্রতি সেকেন্ডে জলপ্রবাহের আয়তন। আর ওর সাথে রয়েছে ধারারেখ প্রবাহ বলতে কি বোঝায়।
লিখবে যে প্রবাহে প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগ মানে ও দিকে সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাকে ধারারেখ প্রবাহ বলে। আচ্ছা, এর সাথে রয়েছে 83, 3-এর এতে দিয়েছে 12%, এই 12.5% NaCl দ্রবণের শক্তিমাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করে। এটা আগে একবার দেখিয়ে ফেলেছে, আগেরটা বাদ চলে গেছিল, তো আরেকবার এটা দেখিয়ে দিচ্ছে। 1 লিটার সমান 1000 মিলিলিটার দ্রবণের গাঢ়ত্ব শতকরা মাত্রায় 12.5%, তাহলে 100 ml দ্রবণে দ্রবীভূত NaCl এর পরিমাণ 12.5, হাজারে হবে 12.5 × 1000/100 মানে 125 গ্রাম পার লিটার। বিতে দিয়েছে সম্পৃক্ত দ্রবণে আরো দ্রাব্য যোগ করলে দ্রবণের ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটে। এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই যে বলেছে এখানে আমাদের প্রশ্নটা বলেছে যেটা যে বলেছে সম্পৃক্ত দ্রবণের, এই যে সম্পৃক্ত দ্রবণ আরো দ্রাব্য যোগ করলে, এই যে নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলে দ্রবীভূত দ্রাব্য আর অদ্রবীভূত দ্রাব্য গতিশীল সাম্য অবস্থা দেখা যাচ্ছে। এখানে আমাদের বলেছে ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটবে, তো আমরা 2 এর পয়েন্টটা শুধু দেব যে নির্দিষ্ট উষ্ণতার সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলেও দ্রবণের ঘনত্বের পরিবর্তন হয় না, তাহলে শুধু এই পয়েন্টটা দিয়ে দেবো। নাম্বার 2 যেটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলেও দ্রবণের ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। এবারে 4-এর এতে আসি। 4-এর এতে দিয়েছে টার্টারিক অ্যাসিডের কেলাস এবং সোডিয়াম বাইকার্বনেট গুঁড়োর মিশ্রণে জল যোগ করলে কি হবে। এই যে টার্টারিক অ্যাসিডের কেলাস আর সোডিয়াম বাইকার্বনেটের পরীক্ষা, তো একটা পরীক্ষা নলে শুকনো সোডিয়াম বাইকার্বনেটের গুঁড়ো আর টার্টারিক অ্যাসিডের কেলাস মেশানো হলো, শুকনো মিশ্রণে জল যোগ করা হলো। তো যখন প্রথমে মেশানো হয়েছে কোনো বুদবুদ নির্গত হয়নি, জল মেশানোর পরে দ্রুত বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হলো। আচ্ছা, সিদ্ধান্ত শুকনো অবস্থায় টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটে না, কিন্তু জলের উপস্থিতিতে সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। আচ্ছা, এই ক্ষেত্রে জলের উপস্থিতিতে টার্টারিক অ্যাসিড আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে যা বাইকার্বনেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে। এভাবে জলের উপস্থিতিতে টার্টারিক অ্যাসিড আর তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করে, আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 4-এর এতে দিয়েছে, এটা বি হবে সম্ভবত, বলেছে জিঙ্ক এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়। এই যে জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সোডিয়াম জিঙ্কেট লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা দ্রাব্য। আচ্ছা, এবারে বলেছে অথবাতে বলেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে কেন ক্ষার বলা হয় না। এটা রায়মার্টিনে 296 পেজে আছে। এটা লিখবে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার কারণ এটি জলে দ্রবীভূত হয় এবং জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণও জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটা দিয়ে দেবে। আর এখানে তারপরে লিখবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করলেও জলে দ্রবীভূত হয় না, তাই এটি ক্ষার নয় ক্ষারক। আর এই বিক্রিয়াটা দিয়ে দিচ্ছ। ওর সাথে বলেছে অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে। অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে। অ্যাসিড বৃষ্টি মানে হচ্ছে অম্ল বৃষ্টি, এই যে অম্ল বৃষ্টি অ্যাসিড রেন। কি কি অ্যাসিড থাকে, এই যে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে থাকে। 5-এ আসি। 5-এর এতে বলেছে 60 কিলোমিটার পার আওয়ার মানে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 1500 কেজি ভরের একটা মোটর গাড়িকে থামাতে কত কার্য করতে হবে। তো বস্তুটির গতিশক্তি হচ্ছে 1/2 mv²। তো কাটাকুটি করে হবে 1250 জুল কার্য করতে হবে বস্তুটিকে থামাতে। অতএব লিখবে যে বস্তুটিকে থামাতে এত জুল কার্য করতে হবে। দিতে দিয়েছে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায়, এটি কি শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী কিনা।
তো বলেছে শক্তি নিত্যতা সূত্র অক্ষুণ্ণ থাকে কারণ স্থিতিশক্তির হ্রাস গতিশক্তিতে রূপান্তরিত হয়, কোনো শক্তি হারায় না বা নতুন করে সৃষ্টি হয় না, তাই এটি শক্তি নিত্যতা সূত্রের পরিপন্থী নয়। মানে স্থিতিশক্তি হ্রাস পায় কিন্তু ওদিকে গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে শক্তি নিত্যতা সূত্র একটু অক্ষুণ্ণ থাকে কারণ স্থিতিশক্তির হ্রাস গতিশক্তিতে রূপান্তরিত হয়, কোনো শক্তি হারায় না বা নতুন করে সৃষ্টি হয় না, তাই এটি শক্তি নিত্যতা সূত্রের পরিপন্থী নয়।